আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে নবম অধ্যায় বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমাদের এখন টার্গেট হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020-এর একটা প্রশ্ন সমাধান করা। তো এই সৃজনশীলের মুখ্য উদ্দেশ্য হলো যে এখান থেকে আসলে প্রশমন বিক্রিয়া রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে সেই রিলেটেড কোশ্চেনগুলো আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ফার্স্টে আসো আমরা একটু উদ্দীপকটা একটু বুঝে নেই এখানে যেটা বলতেছে। তো দেখো, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি কিউ, মানে পুরা সবগুলা বিক্রিয়ার মধ্যে কিউ রয়েছে। এখন কিউ আসলে কে? তো কিউ এর একটা পরিচয় বলতেছে আমাকে যে কিউ হলো 3 নং পর্যায়ের 13 নং গ্রুপের মৌল। 3 নং পর্যায়ে 13 নং গ্রুপ, অর্থাৎ পর্যায় নং 3 আর গ্রুপ নং 13। সো কে হবে বলো তো? অ্যালুমিনিয়াম। তাহলে কিউ মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা আমরা নিচে যে হিন্টস দেওয়া আছে সেই হিন্টস থেকে দেখতে পাচ্ছি। এবং কিউ প্রতীকী অর্থে ব্যবহৃত, অর্থাৎ কিউটাকে আমরা জাস্ট উদ্দীপকের স্বার্থে ব্যবহার করতেছি। কিউ দ্বারা কোনো মৌলকে বোঝানো হচ্ছে না। আমরা অ্যালুমিনিয়াম হচ্ছে এএল, তো এখানে কিউ দ্বারা মূলত এএল কেই বোঝানো হচ্ছে, জাস্ট কিউটা আমরা প্রতীকী অর্থে ব্যবহার করেছি। ওকে, এবারে দেখো কোশ্চেন। আচ্ছা, সো আমরা কোশ্চেনে যাব। ফার্স্ট কোশ্চেন, সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? তো দেখো, এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার সহজেই করা যেতে পারে। কি বলতেছে যে আমরা জানি যে যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তাদেরকে পরস্পরের সমাণু বলা হয়। আণবিক সংকেত এক বা গাঠনিক সংকেত ভিন্ন, তখন তাদেরকে পরস্পরের সমাণু বলা হয়। একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরির বিক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। সো ফার্স্টে আসো, আমাকে সমানুকরণ বিক্রিয়া বুঝতে হলে সবার আগে বুঝতে হবে সমাণু জিনিসটা কি। তাহলে বলতেছে যে আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত ভিন্ন, এটাকে পরস্পরের সমাণু বলে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। দেখো, অ্যামোনিয়াম সায়ানেট, এই যে এরকম দেখানো যায় NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। এখন এটাকে আবার এভাবেও দেখানো যায় ইউরিয়া। আচ্ছা, তো ফার্স্টে দেখো, এটাকে আমরা এভাবে দেখাতে পারি যে H2NCO NH2। সো দেখো, এখানে যতগুলো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন রয়েছে, এখানেও ঠিক ততগুলো কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন রয়েছে। তার মানে এই দুইটার আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন বিধায় আমরা এই দুইটাকে পরস্পরের সমাণু বলবো। আচ্ছা, সমাণু। এবারে আসো, এখান থেকে এই যে মানে এই সমাণু থেকে এই সমাণুতে রূপান্তর হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হবে সমানুকরণ বিক্রিয়া। ওকে, সো আমরা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারলাম। আচ্ছা, আমরা যাব এবার আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারে। আচ্ছা, তো আমরা এখান থেকে আমাদের ক এর প্রশ্নটা বুঝতে পেরেছি। এবারে আমরা যাচ্ছি আমাদের খ এর প্রশ্নে। দেখো, খ এর প্রশ্নে কি বলেছে, হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? সো আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ 18তে যে সকল মৌলসমূহ রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। এবারে কোশ্চেন যে হিলিয়ামকে আমরা নিষ্ক্রিয় মৌল বলবো কেন? সো আসো, আমরা এখন এটা ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো। হিলিয়াম, তো দেখো 2, এখন ইলেকট্রন বিন্যাসে কি হচ্ছে 1s2। তো এখান থেকে মূলত ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যদি আমরা চিন্তা করি, হিলিয়াম কিন্তু গ্রুপ 2 তে স্থান পায়, কেননা তার সর্বশেষ ইলেকট্রন মানে সর্বশেষ চেস সেই এসি ইলেকট্রন 2টা, তাহলে সেই হিসাবে সেই গ্রুপ 2 তে স্থান পাওয়ার কথা। বাট দুইটা জিনিস, নাম্বার 1, তার সর্বশেষ কক্ষপথটা দেখো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। আমরা জানি এসে 2টা ইলেকট্রন থাকতে পারে, এখানে এসে কিন্তু 2টি ইলেকট্রন রয়েছে। যেহেতু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সেহেতু হিলিয়াম কোনো ইলেকট্রন গ্রহণও করতে চাইবে না, ত্যাগও করতে চাইবে না, কেননা একটা স্থিতিশীল অবস্থাকে আমরা কখনোই অস্থিতিশীল অবস্থায় পরিণত করতে চাই না। সো হিলিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে, তার প্রথম কক্ষপথে 2টাই ইলেকট্রন আছে, সো এটা একটা স্থিতিশীল অবস্থা। তো হিলিয়াম চায় না তার স্থিতিশীল অবস্থাকে ভঙ্গ করতে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে হিলিয়ামের ভৌত অবস্থা কিরকম হয়? হিলিয়ামের ভৌত অবস্থা হয় গ্যাসীয়। হিলিয়ামের ভৌত অবস্থা হয় গ্যাসীয়। তো আমরা এইটুকু জানি যে গ্রুপ 2তে যে সকল মৌলসমূহ রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা হচ্ছে ধাতু এবং কঠিন অবস্থায় থাকে এবং এরা 2টা করে ইলেকট্রন ত্যাগ করতে পারে। বাট হিলিয়ামের ভৌত অবস্থা সম্পূর্ণ ডিফারেন্ট। এর ভৌত অবস্থা গ্যাসীয়, কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, ইলেকট্রন দেয়ও না, ইলেকট্রন নেয়ও না। তো এই যে দেখো, তো হিলিয়ামের ভৌত অবস্থা মূলত কাদের সাথে মিলতেছে? হিলিয়ামের ভৌত অবস্থা মূলত মিলতেছে গ্রুপ 18 এর সাথে। হিলিয়ামের ভৌত অবস্থা মূলত মিলতেছে গ্রুপ 18 এর সাথে। এখন গ্রুপ 18 যেরকম কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, কাউকে ইলেকট্রন দেয়ও না, কাউকে ইলেকট্রন নেয়ও না, সো হিলিয়ামও ঠিক সেম ভাবে। আবার গ্রুপ 18 এর মৌলগুলো কিন্তু নরমালি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং গ্যাসীয় অবস্থায় থাকে। হিলিয়ামও যেহেতু গ্যাসীয় অবস্থায় আছে, তাই হিলিয়ামকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এজন্য আমরা হিলিয়ামকে কোথায় স্থান দেই?
আমরা হিলিয়ামকে গ্রুপ 2 এ স্থান না দিয়ে আমরা হিলিয়ামকে গ্রুপ 18 তে স্থান দেই, এবং সে যেহেতু ইলেকট্রন শেয়ার করছে না কারোর সাথে এবং ভৌত অবস্থা গ্যাসীয়, এই জন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আচ্ছা, সো আমাদের এই দুইটা ক এবং খ এই দুইটা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এবারে চলো আমরা এই সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে যাই। বলতেছে যে আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়ার, এখানে কিন্তু 1 নং মেনশন করে দিয়েছে, 1 নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, এবারে আসো আমরা 1 নং বিক্রিয়াটা একটু কমপ্লিট করে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে 1 নং বিক্রিয়া আসলে কি হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে ফার্স্টে বলা ছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু QOH3 এরকম লেখা ছিল প্রশ্নে। দেখো প্রশ্নে লেখা ছিল QOH3, এই যে QOH3। আচ্ছা, এর সাথে তাহলে কিউ তো পরিচয় পেয়েছি, কিউ হচ্ছে অ্যালুমিনিয়াম, এর সাথে আসতেছে কি HCl। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে দেখো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তখন আমরা কি পাই, অ্যালুমিনিয়াম 3+ আর পাচ্ছি আমরা OH-, আবার HCl কে ভাগ করলে পাচ্ছি আমরা H+ Cl-। এবার H আর OH মিলে পানি, আর Al আর Cl হবে, সো এইটা হবে AlCl3 প্লাস H2O। এরকম একটা বিক্রিয়া আমরা দেখতে পাবো। আচ্ছা, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটা, মানে এখানে কোশ্চেনে কিন্তু আমাদেরকে বলেছে যে 1 নং বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম, আমাদের দৈনন্দিন জীবনে ব্যাখ্যা করো। তাহলে 1 নং বিক্রিয়াটা কি বিক্রিয়া? আচ্ছা, সো আমরা আর কিছু জানি আর না জানি এটা তো মোটামুটি কনফার্ম যে HCl কি একটা, HCl হলো একটা অম্ল, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি একটা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক। তাহলে অম্ল প্লাস ক্ষারক বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে, লবণ ও পানি উৎপন্ন করতে পারবে। অম্ল এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করতে পারবে। এখান থেকে আমরা এইটাই শিখতেছি। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা যাবে, এই বিক্রিয়াটাকে বলা যাবে প্রশমন বিক্রিয়া। তাহলে আলটিমেট কোশ্চেনটা কিন্তু আমার কাছে এইটা জানতে চাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কি। তো আশা করতেছি তোমরা এইটুকু জিনিস বুঝছো যে অম্ল এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করলে সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তো যেহেতু 1 নং বিক্রিয়া মেনশন করেছে, সো এখানে আমার কাছে জানতে যাচ্ছে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা কি। আচ্ছা, আসলে এখন আমরা অনেকভাবে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করি। আমরা এখন কয়েকটা পয়েন্ট ব্যাখ্যা করবো। এখানে 1 নম্বর আসো পরিপাক। দেখো কি বলছে এখানে, যে পরিপাকের প্রয়োজনে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত অ্যাসিড সেখানে তৈরি হয়ে যায় তখন অ্যান্টাসিড রূপে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সেবন করা হয় যা HCl অ্যাসিডকে প্রশমিত করে। সো এটা একটা প্রশমন বিক্রিয়া। এখানে যেটা বোঝাতে যাচ্ছে যে আমাদের পাকস্থলীতে অতিরিক্ত, মানে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, খাদ্যের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো চলে আসে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য। আরও অন্যান্য কাজ আছে HCl এর। তো এই HCl যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন আমাদের পেটে অ্যাসিডিটি তৈরি হয়। আমরা সেই অ্যাসিডিটি দূর করতে বাজার থেকে অ্যান্টাসিড ট্যাবলেট কিনে খাই, ইনো অথবা এই নামে আরও বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায় সেইগুলো। এই যে অ্যান্টাসিড ট্যাবলেটগুলো, এই অ্যান্টাসিড ট্যাবলেটগুলো তৈরি হয় ক্ষারের সমন্বয়ে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলো বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলো, এই সকল ক্ষারের সমন্বয়ে এই ট্যাবলেটগুলো তৈরি হয়। তাহলে এখন খেয়াল করো, পাকস্থলীতে তৈরি হচ্ছে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাজার থেকে যে ট্যাবলেট কিনতেছি সেটার মধ্যে রয়েছে ক্ষার বা ক্ষারীয় উপাদান। তখন এখানে কি বিক্রিয়া হবে, যদি আমি ট্যাবলেটটা গ্রহণ করি তখন কি বিক্রিয়া সম্পন্ন হবে, প্রশমন বিক্রিয়া সম্পন্ন হবে, প্রশমন বিক্রিয়া। আচ্ছা, তো দেখো এখন বিক্রিয়াটা আমরা কিভাবে করতে পারি। HCl কে ভাগ করো, HCl কে ভাগ করলে পাচ্ছি H+ Cl-। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে আমরা কি পাবো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে আমরা পাবো ম্যাগনেসিয়াম 2+ OH-। তাহলে আমরা এদেরকে ভাগ করে ফেললাম। এবার এই হাইড্রোজেন যাবে হাইড্রোক্সিল মূলকের কাছে আর ম্যাগনেসিয়াম যাবে ক্লোরিনের কাছে। তাহলে উৎপন্ন কি হবে দেখো, MgCl2 আর H2O, মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি, অর্থাৎ লবণ এবং পানি তৈরি হলো। এই যে আমাদের যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যে আমরা প্রশমিত করলাম ক্ষারের সাহায্যে, প্রশমিত করে আমরা তৈরি করতে পারলাম কি লবণ এবং পানি। সো এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি একটা প্রশমন বিক্রিয়া, এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। সো আশা করতেছি তোমরা এই 1 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো যে আমাদের দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা কতখানি। ওকে ফাইন, আমি এবার যাচ্ছি আমাদের পরবর্তী যে পয়েন্টগুলো রয়েছে, আমরা এখন সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। দেখো সেখানে কোন কোন পয়েন্ট রয়েছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা আমাকে বলতেছে কৃষি ক্ষেত্রে। দেখো কৃষি ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা কি। নাম্বার 1 বলতেছে যদি মাটির পিএইচ এর মান কমে যায়, খেয়াল করো মাটির পিএইচ এর মান যদি কমে যায় তাহলে কি মাটি কি হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অম্লীয় মাটি হয়ে যাচ্ছে। তখন সেই মাটিতে আমরা কি অ্যাড করি, চুন অ্যাড করি, কারণ চুন কি একটা
ক্ষারীয় পদার্থ। সো খেয়াল করো মাটির পিএইচ এর মান কমে যাচ্ছে, তার মানে মাটি অম্লীয় হয়ে যাচ্ছে। এই অম্লীয় মাটিকে প্রশমিত করার জন্য আমরা সেখানে চুন অ্যাড করি। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটা একটা ক্ষারীয় উপাদান। তাহলে এই অ্যাসিড, মাটিতে বিদ্যমান অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? লবণ এবং পানি উৎপন্ন করে সেই পয়েন্টটাকে বা সেই জিনিসটাকে নিউট্রালাইজেশন করার চেষ্টা করতেছে। নাম্বার 1 গেল একটা। আবার একটা কথা দেখো, যদি মাটি যদি অত্যাধিক ক্ষারীয় হয়ে যায়, মানে পিএইচ এর মান বেড়ে গেল, ধরো মাটির পিএইচ এর মান বেড়ে গেল, মাটি ক্ষারীয় হয়ে গেল, তাহলে এই ক্ষারীয় মাটিকে প্রশমিত করতে আমরা কি করব? তখন অ্যাসিড ধর্মী কয়েকটা যৌগ, যেরকম কে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এদেরকে অ্যাড করা হয়। তো এই অ্যাসিড ধর্মী যৌগ অ্যামোনিয়াম সালফেটকে যোগ করা হয়, যা ক্ষারীয় মাটির, খেয়াল করো, যা ক্ষারীয় মাটির সাথে প্রশমন বিক্রিয়া করে মাটির পিএইচ মান হ্রাস করে। প্রশমন বিক্রিয়া করে মাটির পিএইচ এর মানটাকে হ্রাস করে বলতে নিউট্রালাইজেশন বা নিউট্রাল পয়েন্ট আনার চেষ্টা করে। তো এখানেও কিন্তু কৃষিক্ষেত্রে আমরা প্রশমন বিক্রিয়ার একটা গুরুত্ব দেখতে পাচ্ছি, যে মাটির পিএইচ এর মান কমে গেলে সেখানে আমরা ক্ষার অ্যাড করে পিএইচটাকে নিউট্রাল পয়েন্টে নেওয়ার চেষ্টা করি, অথবা মাটির পিএইচ এর মান বেড়ে গেলে সেখানে অম্লীয় যৌগ অ্যামোনিয়াম সালফেট অ্যাড করে সেই মাটির পিএইচ লেভেলটাকে একটা নিউট্রাল পয়েন্টে আনার চেষ্টা করা হয়, পিএইচটাকে হ্রাস করা হয়। গেল আমাদের এই দুইটা পয়েন্ট। এবারে যাচ্ছি আমরা আমাদের 3 নাম্বার পয়েন্ট। দেখো 3 নাম্বার পয়েন্ট কি বলছে? 3 নাম্বার পয়েন্ট বলছে আমাদেরকে দাঁতের যত্নে। দাঁতের যত্নে মানে কি? দাঁতের যত্নে মানে বোঝানো হচ্ছে যে আমরা যখন রাতে খাবার খেয়ে ঘুমাই, তখন এই খাদ্য কণাগুলো আমাদের দাঁতের ফাঁক বা অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে আটকে থাকে। তো এই খাবারগুলো রাত্রে যখন ব্যাকটেরিয়া বা অন্যান্য যে উপাদানগুলো থাকে সেগুলো তো সেই খাবারটাকে পচায়, মানে বিয়োজিত করে বা ভেঙে ফেলে, তখন এই মুখের মধ্যে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়। তো আমরা ঘুম থেকে উঠে কি করি? টুথপেস্ট দিয়ে আমাদের দাঁতকে পরিষ্কার করি। এই টুথপেস্টের মধ্যে রয়েছে ক্ষারীয় উপাদান। তাহলে তোমার মুখের মধ্যে তৈরি হয়েছে অম্লীয় পরিবেশ, আর তুমি টুথপেস্ট ব্যবহার করতেছো ক্ষারীয় উপাদান। তো তখন সেখানে একটা প্রশমন বিক্রিয়া হয়, যেই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের দাঁতকে পরিষ্কার করি, দাঁতকে সুরক্ষা দিয়ে থাকি। সো এখানে তুমি 3 নম্বর পয়েন্টেও বলতে পারো যে এখানে কি হচ্ছে? একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে। অ্যাসিড, মুখের অ্যাসিড এবং টুথপেস্টের ক্ষারীয় উপাদান বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করতেছে। ওকে, গেল এটা। আচ্ছা, আমরা আরেকটা পয়েন্ট আমরা এখানে নিয়ে এসেছি, বাড়ির ছাদ পরিষ্কারে। আচ্ছা, বাড়ির ছাদ পরিষ্কার বলতে এখানে লেখাটা একটু পড়লে বুঝতে পারবা। বর্ষাকালে ছাদ বা বাড়ির আঙিনা কি হয়ে যায়? পিচ্ছিল হয়। তখন আমরা বালি ফেলে দিই। এখন বালি মানে কি বলতো? বালি মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, SiO2। বালি মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে বালি ফেলে দিয়ে পিচ্ছিলতা কমানোর চেষ্টা করি। ছাদ বা আঙিনাকে পিচ্ছিল করে ক্ষার জাতীয় পদার্থ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমরা যেটাকে শ্যাওলা বলি, শ্যাওলা, আমাদের বাড়ির ছাদ বলো বা এই যে দেখো মাটিতে বিভিন্ন সবুজ রঙের শ্যাওলা দেখা যায়, এই শ্যাওলার মধ্যে থাকে ক্ষারীয় উপাদান। শ্যাওলাটা একটু পিচ্ছিল হয় এবং ক্ষারেরও কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য, ক্ষার কিন্তু পিচ্ছিল জাতীয় হবে। ঠিক আছে, তাহলে পিচ্ছিল করে ফেলে ক্ষার জাতীয় পদার্থ। সুতরাং এই ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যাসিড, যেহেতু ক্ষার চলে আসছে, ক্ষারকে প্রশমিত করতে চাও, তখন তোমার কি করতে হবে? অ্যাসিড জাতীয় পদার্থ কি করতে হবে? যোগ করতে হবে। অ্যাসিড জাতীয় পদার্থকে যোগ করতে হবে। সো বালি, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি, এই বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, অম্লধর্মী, তাই বালু যোগ করার ফলে অম্লত্ব প্রশমিত হবে এবং পিচ্ছিলতা দূর হবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে বাড়ির ছাদ পরিষ্কার করার ক্ষেত্রে আমরা এখানে মূলত প্রশমন বিক্রিয়া ঘটাচ্ছি। আমাদের মানে বাড়ির ছাদের মধ্যে যে শ্যাওলাটা জমতেছে, এই শ্যাওলাটা হলো একটা ক্ষার জাতীয় পদার্থ। সেই শ্যাওলাকে দূর করতে কি অ্যাড করা হয়? সেখানে বালি অ্যাড করা হয়। তো এই বালি হচ্ছে অম্লধর্মী বা অ্যাসিড ধর্মী পদার্থ। ওখানে অ্যাড করা হচ্ছে ক্ষারধর্মী, ওখানে তৈরি হচ্ছে ক্ষারধর্মী, বাইরে থেকে আমরা অ্যাড করতেছি অম্লধর্মী পদার্থ। বিক্রিয়া করার ফলে এখানে মূলত সেই বাড়ির পিচ্ছিলতা আস্তে আস্তে দূর হয়ে যায়। তাইলে আমরা বলতে পারি যে বাড়ির ছাদ পরিষ্কারেও কিন্তু আমাদের প্রশমন বিক্রিয়ার মানে ব্যবহার রয়েছে। ওকে, তো এই যে 4টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমি আশা করতেছি তোমরা অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। সেইটাই আমাদের মানে গ নাম্বার প্রশ্নের ব্যাখ্যা, যে আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। সো আমরা এই প্রশ্নের অ্যান্সারটাও প্রপারলি বুঝতে পেরেছি। ওকে, এবারে যাবো আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে। কি বলেছে দেখো, ঘ নাম্বার প্রশ্নে বলতেছে উদ্দীপকের 2 ও 3 নং বিক্রিয়ার কোনটিতে জারণ বিজারণ সংঘটিত হয়েছে ব্যাখ্যা করো। 2 এবং 3। আচ্ছা, 2 এবং 3 এ খেয়াল করো QCl3। এখন কিউ কে বলো তো? অ্যালুমিনিয়াম না? তাহলে হবে কি AlCl3। আর এখানে বলছে 2Q, তার মানে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 অক্সিজেন
ইজ ইকুয়ালস টু 2Al2O3, মানে যদি আমরা কিউ কে রিপ্লেস করি Al বা অ্যালুমিনিয়াম দ্বারা, কেননা আমাদেরকে কিন্তু এখানে মানে বলেই দিয়েছে যে কিউ হলো 3 নং পর্যায়ের 13 নং গ্রুপের একটি মৌল। তো আমরা 3 নং পর্যায় এবং 13 নং গ্রুপের মৌল যে অ্যালুমিনিয়াম সেটা আমরা সবাই জানি, অতএব যতগুলো কিউ থাকবে আমরা সমস্ত কিউগুলোকে রিপ্লেস করব Al বা অ্যালুমিনিয়াম দ্বারা। তো এখন আমাকে এই দুইটা বিক্রিয়া সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছি, আমরা এখন সেই পয়েন্টগুলো এখানে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা ফাইন, তো দেখো এখানে ফার্স্টে আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করলাম, বিক্রিয়াটা কমপ্লিট করে দেন আসো আমরা আমাদের ব্যাখ্যায় যাব। সো আমি ফার্স্টেই তোমাদেরকে একটু মানে আমি শুরুতেই তোমাদেরকে একটা ধারণা দিব যে আমাদের 2 নং বিক্রিয়াটা এটা কি জারণ বিজারণ নয়, ঠিক আছে? জারণ এটা কি জারণ বিজারণ হবে না, জারণ বিজারণ নয় লিখে দিলাম। আমাদের 2 নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, আর 3 নং বিক্রিয়াটি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে। সো এখন এই দুইটি আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কেন 2 নং বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া নয় এবং কেন 3 নং বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া হতে পারবে। ওকে, সো আমরা এখন সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আসো, দেখো 2 নং বিক্রিয়াটা আমরা এখানে কমপ্লিট করলাম। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা এখানে ফলো করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাগ করলে কি পাচ্ছি? অ্যালুমিনিয়াম 3+, ক্লোরিন মাইনাস। পানিকে ভাগ করলে কি পাচ্ছি? H+, OH মাইনাস। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে কি পাচ্ছি? অ্যালুমিনিয়াম 3+, Cl মাইনাস। ও আচ্ছা, এটা হবে OH মাইনাস, এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে আমাদের OH মাইনাস, যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সো অ্যালুমিনিয়াম 3+ প্লাস OH মাইনাস, আর HCl কে ভাগ করলে H+, Cl মাইনাস। আচ্ছা তাইলে এখন দেখো, তাইলে এখন তোমরাই আমাকে বলো। আচ্ছা আমি এটাকে যদি একটু সুন্দর করে দেই, এই যে এখন তোমরা আমাকে এখানে দেখে বলো তো যে বিক্রিয়ক এবং উৎপাদের মানের মধ্যে মানে জারণ সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা? অ্যান্সার হচ্ছে না। বিক্রিয়কও ঠিক যেভাবে আছে, উৎপাদেও ঠিক সেম ভাবে রয়েছে। তাহলে আমরা এখানে কোনো জারণ মানের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সো আমরা জানি যে বিক্রিয়া জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না সেই বিক্রিয়াকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াটা একটা নন রেডক্স বিক্রিয়া। ফাইন, আমরা এইটুকু অ্যান্সার আশা করি প্রপারলি বুঝতে পেরেছি। আচ্ছা গেল এটা। এখানে আরো কয়েকটা বিষয় একটু ব্যাখ্যা করা যায় সম্ভবত। এখন সেই ব্যাখ্যাগুলো কি কি দেখো। ঠিক আছে, এই বিক্রিয়াটা নন রেডক্স বিক্রিয়া, এখানে জারণ বিজারণ ঘটতেছে না। তাহলে এটা কি বিক্রিয়া? তাহলে এটা একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। খেয়াল করো তোমরা, এখানে পানি রয়েছে, এই যে এখানে পানি রয়েছে, এবং সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, H+ এবং OH মাইনাস। তাহলে আমরা পানিকে দুই ভাগে ভাগ করতে পারি, যেহেতু বিক্রিয়কে পানি রয়েছে এবং সেই পানিকে H+ এবং OH মাইনাস দুইটা অংশে ভাগ করা যায়। তাহলে আমরা এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলতে পারবো? তাহলে আমরা এই বিক্রিয়াকে বলতে পারবো কি? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো। গেল এটা। আরেকটা কথা হচ্ছে, এখানে যে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে কি পড়বে? অদক্ষেপ পড়বে, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, পানির সাথে সে দ্রবীভূত হয় না। যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, পানির সাথে দ্রবীভূত হয় না, তাহলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে অদক্ষেপ সৃষ্টি করতে পারবে। তো তাইলে তুমি এটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার পাশাপাশি এটাকে অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারবা। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার পাশাপাশি এটাকে আমি অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারবো। তাহলে ওভারঅল আমি কয়টা নামে ডাকতে পারলাম এটাকে? দুইটা নামে। নন রেডক্স তো কমন, যে আমরা জারণ মানের কোনো পরিবর্তন ঘটাতে পারতেছি না, সেই জন্য নন রেডক্স। বাট যদি আমরা স্পেসিফিক করে বলতে চাই, এই বিক্রিয়াটিকে বলা যাবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, কেননা বিক্রিয়কে পানি আছে এবং সেই পানিকে আমরা H+ এবং OH মাইনাস দুইটা আয়নে বিভক্ত করতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2, এখানে উৎপাদে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় হওয়ার কারণে সে এখানে অদক্ষেপ সৃষ্টি করবে, তাই এটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। সো এটা কিন্তু Cl মাইনাস না, এটা হবে OH মাইনাস। আমরা পরবর্তীতে এটা ঠিক করে নিব। আচ্ছা, সো আমরা এখান থেকে এইটুকুই প্রমাণ করতে পারি যে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা এবারে চলো আমরা রেডক্স বিক্রিয়াতে যাই। এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে রেডক্স বিক্রিয়া। আমাদের 3 নং যে বিক্রিয়াটি রয়েছে, 3 নং বিক্রিয়া দেখো, অ্যালুমিনিয়ামের জারণ মান এখানে 0, অক্সিজেন জারণ মান 0। কেন 0 বলতো? আমরা জানি মুক্ত মৌলের জারণ মান 0। সো অ্যালুমিনিয়াম মুক্ত আছে, তার জারণ মানটা কত হবে? 0 হবে। এখানে অক্সিজেন রয়েছে গ্যাসীয় পরমাণু বা দ্বিপরমাণুক আকারে, তার জারণ মান কত হবে? 0 হবে। গেল এটা। এবারে আমরা অ্যালুমিনিয়ামকে যদি আমরা ভাগ করি তখন আমরা কি পাই? দেখো Al2O3, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, আর অক্সিজেন হচ্ছে কি আছে? 2-। অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2-, তাহলে Al2O3। আচ্ছা গেল এটা। এবার এখান থেকে আমরা যেটা করতে পারি,
এখান থেকে যেটা আমরা করতে পারি, আমরা এখন জারণ বিজারণ বিক্রিয়া এখান থেকে দেখাবো যে আমরা জানি যে নর্মাল অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়। বাট এখানে যেহেতু আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স করার সময় এই যে দেখো বিক্রিয়া যখন আমরা ব্যালেন্স করেছি তখন আমরা অ্যালুমিনিয়াম নিয়েছিলাম 4টা আর অক্সিজেন নিয়েছিলাম 6টা। তাহলে অ্যালুমিনিয়ামকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে একটা অ্যালুমিনিয়াম, এখানে যেটা বলা হচ্ছে যে একটা অ্যালুমিনিয়াম যদি 3টে ইলেকট্রন ত্যাগ করে তাহলে 4টা অ্যালুমিনিয়াম মোট 12টা ইলেকট্রন ত্যাগ করে 4টা অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হবে। আবার একটা অক্সিজেন এখানে প্লাস হবে। একটা অক্সিজেন যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে, একটা অক্সিজেন 2টি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হচ্ছে কি অক্সিজেন 2-, তাহলে 3টা অক্সিজেন 6টা অক্সিজেন, কারণ 3 × 2 6, 6টা অক্সিজেন 12টা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে 6 অক্সিজেন 2-। তো এখান থেকে একটা জিনিস প্রপারলি স্পষ্ট যে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া সম্পন্ন করতেছে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করতেছে। সো আমরা যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হচ্ছে সেটা কিন্তু এখানে একদম স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে ফাইন, তো তাহলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। জাস্ট এখানে ওই কথাগুলো লেখা হয়েছে। তাহলে সর্বোপরি কি বলা যায়? সর্বোপরি বলা যায় জাস্ট আমাদের সামারি যে লাইনটা এখান থেকে আমরা নিব যে আমাদের যে দুইটা বিক্রিয়া আমরা পেয়েছি, দেখো সর্বোপরি এইটাই আমরা বলতে পারবো যে আমরা এখান থেকে যে দুইটা বিক্রিয়া পেয়েছি এই দুইটা বিক্রিয়ার মধ্যে এটা কি নন রেডক্স, মানে জারণ বিজারণ নয়, আর এটা কি হতে পারবে রেডক্স হতে পারবে। এবং সেই রিলেটেড ব্যাখ্যাগুলো আমরা আমাদের যেই রয়েছে সেই সাপোর্টিভ যেই ব্যাখ্যাসমূহ রয়েছে সেই সাপোর্টিভ ব্যাখ্যাসমূহের সাথে দিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ক, খ, গ, ঘ 4টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমি কমপ্লিট করে ফেললাম। আমি আশা করছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো এবং তোমাদেরকে যেভাবে ধারণা দেওয়া হলো এক্সামে যদি আসে তোমরা এইভাবে যদি ব্যাখ্যা করে দাও অ্যান্সারটা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।